আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একটা টেনশনে আছি। আমাদের সিলেটের প্রজেক্টে একটু ঝামেলা হয়েছে। আমাদের দুজনের কাল সিলেট যেতে হবে, তাই চিন্তা হচ্ছে নূরকে এভাবে একা রেখে যেতে আমার মন টানছে না। ওকে বাসায় রেখে অফিসে যতক্ষণ থাকি ততক্ষণই আমার টেনশনের শেষ থাকে না। সেখানে ওকে একা রেখে আউট অফ টাউন যাব কিভাবে? আবার না গেলেও হবে না। অন্য কোনো ব্যাপার হলে হয়তো আমি যেতাম না, কিন্তু তুই তো জানিস এটা আমার ড্রিম প্রজেক্ট। ওখানে আমার বাবা মার নামে আধুনিক আর মানসম্পন্ন একটা এনজিও খুলছি, যেখানে এতিম আর অবহেলিত বাচ্চাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে। স্কুল, হসপিটাল, বাচ্চাদের থাকার জন্য উন্নত মানের হোস্টেল, খেলার জন্য থাকবে অনেক সুযোগ সুবিধা, আরও অনেক কিছু। জানি তো, আমি সবই তো বুঝলাম। তাই এক কাজ করলেই তো হয়, নূরেরও আমগুলোকে লইয়া যাই, তাইলেই তো হইল। আরে না, মা বলেছে নূরের নাকি দূরের রাস্তায় জার্নি করতে অসুবিধা হয়, অনেক অসুস্থ হয়ে পড়ে, তাই ওকে সাথেও নিতে পারছি না। আর নূরের মা বাবাও একটু গ্রামের বাড়িতে গেছে, তাই তারাও আসতে পারবে না। তাইলে আর কি করার। আরে তুই টেনশন দিস না, কিছুই হইব না। বাসায় এতগুলো লোক আছে, আর আবির আর নীলাও তো আছে, ওরা দেখা রাখবো নূরের। আর তাছাড়া মাত্র একদিনেরই ব্যাপার, সকালবেলা জামুগা কাজ বাজ সাইডা, আবার রাতেই চইলা আমু। হ্যাঁ, তাই করতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। কথাটা বলে আদিত্য একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বিহান যতই বলুক তবু ওর টেনশন কমছে না। ওর অ্যাঞ্জেলটাকে এভাবে রেখে যেতে ওর মন টানছে না, কিন্তু না যেয়েও উপায় নেই। পরদিন ভোর দিকেই আদিত্য আর বিহান সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়, যাতে তাড়াতাড়ি কাজ শেষ করে আবার সকাল সকাল ফেরত আসতে পারে। রাতে আদিত্য নূরকে কোলের মাঝে নিয়ে নরম সুরে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে তার আজ অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে, তাই বাসায় আসতে হয়তো দেরি হতে পারে। সে যেন কান্নাকাটি না করে। নূর বাচ্চাদের মতো ঘাড় কাত করে বলেছিল, আচ্ছা, কিন্তু তুমি বেশি দেরি করো না, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আদিত্য মুচকি হেসে নূরকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলেছিল, তোমাকে ছাড়া আমারও ভালো লাগে না সোনা পাখি, তুমি চিন্তা করো না, আমি কাজ শেষ করেই আমার অ্যাঞ্জেলটার কাছে ফিরে আসব। সকালে অনেক ভোরে আসায় আদিত্য আর নূরকে ডাকেনি। আসার সময় অনেকক্ষণ নূরের মুখটার দিকে তাকিয়েছিল। তারপর নূরের কপালে অনেকটা সময় নিয়ে চুমু খেয়ে নূরের হাতের উল্টো পাশে একটা চুমু দিয়ে বেরিয়ে এসেছে আদিত্য। আসার সময় সবাইকে বারবার করে বলে দিয়ে এসেছে সবাই যেন নূরের খেয়াল রাখে, ওকে চোখে চোখে রাখে, এক মুহূর্তের জন্যেও যেন ওকে একা না ছাড়ে। এত কিছুর পরেও আদিত্যের টেনশনের শেষ নেই। গাড়িতে বসে বসেও শুধু নূরের টেনশনই করছে। মনটা কেমন যেন ওর ধুকপুক করছে। ওর অ্যাঞ্জেলটা যেন ঠিক থাকে, আর কিছু চাই না ওর। ম্যাম, খবর পাক্কা। আদিত্য স্যার আজ সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ সে ঢাকার বাইরে থাকবে। ফোনটা কেটে একটা শয়তানি হাসি দিল সারিফা বেগম। এমন একটা সুযোগের আশাই তো ছিল সে। আদিত্যের অফিসের এক ছেলেকে টাকা খাইয়ে আদিত্যের সব ইনফরমেশন নিত, আর আজ সে একটা সুবর্ণ সুযোগ পেয়েছে। এই সুযোগ সে হাতছাড়া করবে না। মনে মনে বলছে, আজ তো ওই পাগল মেয়েটাকে তার আসল জায়গায় দেখিয়ে ছাড়বো। ও কি ভেবেছিল আমার প্ল্যান ফেল করে ও পাগল মেয়েটা জিতে যাবে? কখনোই না। শরীফা বেগম তার চোখের কাঁটাকে কিভাবে উফরে ফেলতে হয় ভালো করেই জানে। আজ দেখে নিস আমি তোর সাথে কি করি। কথাগুলো ভেবে শয়তানি হাসি দিল শরীফা বেগম। সকাল 10টা। নূর নিচের রুমে বসে বিড়াল ছানা দিয়ে খেলছে। নীলা একটু আগে কলেজে গেছে। আজ নাকি ওর একটা ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট আছে, তাই যেতে হচ্ছে। নূরকে বলে গেছে ও ঘন্টাখানিকের ভিতরে ফিরে আসবে। আবিরকেও ওর বাবা একটা জরুরি কাজে তার অফিসে ডেকেছে। আবির প্রথমে যেতে চেয়েছিল না নূরকে একা রেখে, কিন্তু আশরাফ রহমান বলেছেন একটা জরুরি কাগজে নাকি আবিরের সিগনেচার লাগবে। কাজটা ইম্পর্টেন্ট না হলে তাকে যেতে বলতো না, বলেছে শুধু সিগনেচারটা করেই চলে যেতে পারবে। তাই অগত্যা আবিরকে যেতে হয়েছে। নূর আপাতত বাসায় একা, শুধু সার্ভেন্ট আর গার্ডসটা আছে। একটু পরে শরীফা বেগম তার গাড়ি নিয়ে আদিত্যের বাসায় ঢুকলো। গাড়ি থেকে নেমে শরীফা বেগম গার্ডসদের দিকে তাকিয়ে বলল, শোন, আজকে আদিত্যের বাসায় এখানকার এমপি আসবে, তোমরা সবাই গেটের বাইরে গিয়ে দাঁড়াও, ওনার যেন রাস্তায় কোনো সমস্যা না হয়।
গার্ডসরা শরীফা বেগমের কথা বিশ্বাস করে নিল, কারণ আদিত্যের বাসায় মাঝে মধ্যে এমপি মন্ত্রীরা আসে, তাই তারা সহজেই শরীফা বেগমের কথা মেনে নিলেন। আর সবগুলো গার্ড গেটের বাইরে চলে গেল। ওরা যেতেই শরীফা বাঁকা হাসলেন। তার প্রথম কাজ সফল হয়েছে, এবার আসল কাজের পালা। শরীফা বেগম এবার বাসার ভিতর ঢুকলেন। এদিক ওদিক তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে নূরের রুমে উঠে গেল। নূর বেডের উপর বসে বিড়াল ছানা দিয়ে খেলছিল। তখনই শরীফা বেগম দরজা ঠেলে ভেতরে ঢুকলো। শরীফা বেগমকে দেখে নূর প্রচুর ভয় পেয়ে গেল। সেদিনের কথা মনে পড়ে গেল ওর। ভয়ে জড়সড় হয়ে বসলো নূর। শরীফা বেগমের দিকে ভীতু চোখে তাকিয়ে বলল, তো তুমি এখানে কেন এসছো? যাও এখান থেকে, তুমি অনেক পচা। নূরকে এভাবে ভয় পেতে দেখে শরীফা বেগম আরো খুশি হলেন। সে ধীরে ধীরে শয়তানি হাসি দিয়ে নূরের দিকে এগিয়ে যেতে লাগলো। নূর আরো ভয়ে গুটিয়ে যেতে যেতে বলল, এই এদিকে আসছো কেন? চলে যাও এখান থেকে, যাও বলছি। শরীফা বেগম নূরের কাছে গিয়ে নূরের দিকে ঝুঁকে শয়তানি ভাবে জোরে জোরে হাসতে লাগলো। নূর ভয়ে হাত দিয়ে দুই কান চেপে ধরে বলতে লাগলো, চুপ করো চুপ করো, যাও এখান থেকে, না হলে আমার হিরো এসে তোমাকে অনেক বকা দেবে। শরীফা বেগম আরো উচ্চস্বরে হাসতে লাগলো। তারপর হাসিটা একটু থামিয়ে বলে উঠল, তোর হিরো আর আজ আসবে না তোকে বাঁচাতে। তুই তো একটা পাগল, আর তোর মতো পাগলকে আজ আমি তোর আসল জায়গায় পৌঁছে দেব। এই আমাকে পাগল বলবো না কিন্তু, আমি পাগল না। 100 বার বলবো, পাগলকে পাগল বলবো না তো কি বলবো? তুই একটা পাগল, পাগল পাগল পাগল। শরীফা বেগম বারবার নূরকে পাগল বলেই যাচ্ছে। না না না, আমি পাগল না, চুপ করো চুপ করো। নূর আর সহ্য করতে পারছে না, কেমন যেন অস্বাভাবিক হয়ে উঠছে। ধীরে ধীরে হাইপার হয়ে উঠছে। আবারও সবকিছু ছোড়াছুড়ি শুরু করে দিল। শরীফা বেগম শয়তানি হাসি দিল। সে তো এটাই চাইছিল, নূর আউট অফ কন্ট্রোল হয়ে গেলেই তো সে তার কার্য সফল করতে পারবে। তাই শরীফা বেগম নূরকে আরো খ্যাপাতে লাগলো। নূর এতে আরো হাইপার হয়ে গেল। একসময় নূর একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে গেল। জোরে জোরে চিল্লাতে চিল্লাতে সবকিছু ছোড়াছুড়ি করতে লাগলো। তখনই একটা বড় অ্যাম্বুলেন্স আদিত্যের বাসার ভিতর ঢুকলো। অ্যাম্বুলেন্সটা মেন্টাল অ্যাসাইলাম থেকে এসেছে। শরীফা বেগমই এদের আসতে বলেছে। অ্যাম্বুলেন্স থামলে তার ভিতর থেকে দুজন ডক্টর আর কয়েকজন ওয়ার্ড বয় নেমে হনহন করে বাসার ভিতর ঢুকলো। সার্ভেন্টরা তাদের দেখে কিছু জিজ্ঞেস করতে গেলে তখনই ওপর থেকে নূরের চিল্লানোর আওয়াজ শোনা গেল। আওয়াজ শুনে সবাই নূরের রুমের দিকে দৌড়লো। শরীফা বেগম ডক্টরদের আসতে দেখে কপালে হাত চেপে ধরে মেলোড্রামা করে বলে উঠল, আপনারা এসেছেন? দেখুন দেখুন কেমন উম্মাদ পাগল এই মেয়ে, দেখুন সব কিছু কেমন ভাঙচুর করছে। আমার কপালটাও ফাটিয়ে দিয়েছে। এই বদ্ধ উম্মাদ পাগল মেয়েটাকে নিয়ে যান, না হলে এই পাগল সবাইকে মেরে ফেলবে। একে নিয়ে পাগলা গারদে শেকল দিয়ে বেঁধে রাখুন। সার্ভেন্টরা শরীফা বেগমকে কিছু বলতে গেলে শরীফা সবার দিকে চোখ গরম করে সবাইকে চুপ থাকতে বলে। সবাই ভয়ে আর কিছু বলতে পারে না। ডক্টর নূরের পাগলামো দেখে ওয়ার্ড বয়গুলোকে বলল নূরকে ধরে গাড়িতে তুলতে। ডক্টরের কথা মতো লোকগুলো নূরকে ধরার জন্য ওর দিকে এগিয়ে গেল। লোকগুলোকে কাছে আসতে দেখে নূর আরো ছোড়াছুড়ি করে চিল্লাচিল্লি করতে লাগলো। লোকগুলো গিয়ে নূরের দুই হাত চেপে ধরল। নূর ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো আর জোরে জোরে চিল্লিয়ে কেঁদে উঠে বলতে লাগলো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছেড়ে দাও আমাকে, আমি কোথাও যাব না, ছাড়ো আমাকে। কিন্তু লোকগুলো শুনলো না। নূরের হাত ধরে নূরকে টেনে হিঁচড়ে রুম থেকে বের করে নিয়ে আসলো। তারপর টানতে টানতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সার্ভেন্টরাও ওদের পিছনে পিছনে নেমে এলো। নূরের অবস্থা দেখে ওদের চোখেও পানি চলে আসছে। ওরা লোকগুলোকে অনেকবার মানাও করছে, কিন্তু লোকগুলো শুনছেই না। শরীফা বেগম পেছন থেকে বিশ্বজয়ের হাসি দিল। নূর জোরে জোরে কাঁদছে আর ছাড়া পাওয়ার জন্য হাত পা ছোড়াছুড়ি করতে বলছে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। হিরো কোথায় তুমি? হিরো আসো না, বাঁচাও আমাকে। ফ্লোরে ঝুলে পড়ে হাত ছাড়ানোর চেষ্টা করছে আর পা দিয়ে লোকগুলোকে জোরে জোরে লাথি মারছে। লোকগুলোর মধ্যে একটা লোক রেগে গিয়ে নূরের গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল। আসলে মেন্টাল রোগীদের সাথে ওরা এভাবেই করে। নরম গালে এমন শক্ত থাপ্পড় পড়ায় নূরের ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো।
গালে 5 আঙ্গুলের দাগ বসে গেল। নূর ব্যথা পেয়ে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। অন্য আরেকটা লোক এসে নূরের মুখে রুমাল বেঁধে দিল। নূর এবার শুধু গোঙাতে লাগলো। এতক্ষণ চুপ থাকলেও নূরকে এভাবে মারতে দেখে সার্ভেন্টরা আর চুপ করে থাকতে পারল না। মিনু আন্টি সহ বাকি সবাই তেড়ে গিয়ে নূরকে লোকগুলোর কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তখন কিছু লোক এসে সার্ভেন্টদের সরিয়ে নিয়ে গিয়ে তাদের একটা রুমের ভিতর আটকে রাখলো। শরীফা বেগমের এইসব দেখে অনেক মজা লাগছে। সে আগেই এইসব লোকেদের টাকা খাইয়ে রেখেছিল যাতে তারা শরীফা বেগমের প্ল্যান অনুযায়ী কাজ করে। শরীফা বেগম বিশ্বজয়ের হাসি দিয়ে দরজার দিকে তাকাতেই তার পিলে চমকে গেল। দরজায় আদিত্যকে দাঁড়িয়ে থাকতে দেখে শরীফা বেগমের আত্মার পানি শুকিয়ে গেল। আদিত্য কি করে এলো এখানে? ওর তো সিলেট যাওয়ার কথা, এখানে কি করে এলো? ফ্ল্যাশব্যাক। আদিত্যরা প্রায় অনেকটা রাস্তা চলে গিয়েছিল, কিন্তু হঠাৎই আদিত্যের কেমন যেন প্রচুর অস্থির লাগতে শুরু করলো। বুকটা কেমন যেন ধুকপুক করতে লাগলো। বারবার শুধু নূরের কথাই মনে পড়তে লাগলো। আদিত্য তখন নূরকে দেখার জন্য ল্যাপটপ চালু করতে নিয়ে দেখলো ল্যাপটপে চার্জ নেই। আদিত্য নীলার নাম্বারে ফোন করলো, কিন্তু নীলা ফোন রিসিভ করলো না। তারপর আবিরকে ফোন করলো, কিন্তু ওর ফোন ব্যস্ত পেল। আদিত্য তারপর বাসার নাম্বারটি কল করলো, কিন্তু সেখানেও কাউকে পেল না। আদিত্যের অস্থিরতা আরো বেড়ে গেল। বুকটা কেমন কাঁপছিল, শরীর ঘেমে উঠতে লাগলো। আদিত্য আর পারছে না। এই মুহূর্তে নূরকে না দেখতে পেলে ওর দম বন্ধ হয়ে যাবে। তাই ও বিহানকে তাড়াতাড়ি গাড়ি ব্যাক করে বাসার দিকে যেতে বলল। বিহান অনেকবার জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু আদিত্যের শুধু একটাই কথা, বাসায় চল। অগত্যা বিহান গাড়ি ব্যাক করে। বাসার সামনে এসে সব গার্ডসদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য তাদের ডেকে বলল, কি ব্যাপার, তোমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছো কেন? গার্ডসটা বলল, স্যার আপনার চাচি বলল আজকে নাকি এমপি আসবে, তাই বাইরে পাহারা দিতে। আদিত্য ভ্রু কুঁচকে বলল, হোয়াট? এমপি আসবে আর আমি জানবো না? আদিত্যের কেমন খটকা লাগলো। চাচি গার্ডসদের এই কথা কেন বলেছে? কি করতে চাচ্ছেন উনি? আদিত্য আর দেরি না করে দ্রুত গতিতে বাসার দিকে এগুলো। বাসার দরজায় আসতেই নূরকে এই অবস্থায় দেখে স্তব্ধ হয়ে গেল আদিত্য। নূরকে এই অবস্থায় দেখতে হবে তা স্বপ্নেও ভাবেনি আদিত্য। কেমন যেন পাথর হয়ে গেল আদিত্য। বর্তমানে আদিত্য মূর্তির মতো দাঁড়িয়ে আছে দরজায়। আদিত্যকে দেখে ডক্টর আর ওয়ার্ড বয়গুলো অনেক ভয় পেয়ে গেল। সাথে সাথে থেমে গেল ওরা। সাধুমান শাহরিয়ার আদিত্যকে চেনে না এমন লোক অনেক কম। এটা যে আদিত্যের বাড়ি তা ওদের জানাই ছিল না। আগে জানলে কখনোই আসতো নয়তো ওরা। সবাইকে দরজার বাহিরে তাকাতে দেখে নূরও সেদিকে তাকালো। আদিত্যকে দেখে নূরের জানে পানি ফিরে এলো। নূর অতি করুণ দৃষ্টিতে আদিত্যের দিকে তাকালো। ফুলে যাওয়া লাল চোখ জোড়া দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। এই দৃশ্য কেমন করে সহ্য করবে আদিত্য? এর চেয়ে যে মরণ ঢের ভালো। তখনই বিহান এসে আদিত্যের কাছে দাঁড়ালো। সামনে এসব দেখে বিহানও হতভম্ব হয়ে গেল। বিহান রাগে চিল্লিয়ে বলল, এই তোরা কারা? নূরের সাথে কি করতাছস তোরা? নূর! বিহান দৌড়ে গিয়ে লোকগুলোকে এলোপাথারি কয়েক ঘা দিয়ে নূরের কাছ থেকে সরিয়ে দিল। তারপর নূরের কাছে গিয়ে ওকে ধরে আস্তে করে সোফায় বসিয়ে দিয়ে ওর মুখের বাঁধন খুলে দিল। বাঁধন খুলতেই নূর আদিত্যের দিকে তাকিয়ে হিরো বলে ফুপিয়ে কেঁদে উঠল। আদিত্য তখনও পাথরের মতো দাঁড়িয়েই আছে। ওর দৃষ্টির কেন্দ্রবিন্দু শুধুই নূর। আশেপাশের সবকিছুই আপাতত ধোঁয়াশা ওর কাছে। নূরের এমন করুণ ডাক যেন আদিত্যের বুকে তীর হয়ে বিঁধল। আদিত্য এবার ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে এলো। নূরের কাছে এসে ওর সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। আদিত্যের শরীর প্রচুর পরিমাণ কাঁপছে, বারবার শুধু ঢোক গিলছে। আদিত্য দেখল নূরের গালে 5 আঙ্গুলের লাল দাগ হয়ে আছে, ঠোঁটের কোনায় রক্ত জমে আছে। আদিত্য তাড়াহুড়ো করে পকেট থেকে রুমাল বের করে কাঁপা কাঁপা হাতে নূরের ঠোঁটের রক্ত মুছে দিতে লাগলো, যাতে নূরের রক্ত দেখে প্যানিক না হয়ে যায়। রক্ত মুছে দিতে গেলে নূর ব্যথায় হালকা আওয়াজ করে উঠল। আদিত্য মাথাটা অন্যদিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে নিজের মাথাটা একটু ঝাঁকালো। ও যে এসব আর সহ্য করতে পারছে না, কিছুতেই না। যাকে সে মাটিতে রাখে না পিঁপড়াই খাবে, মাথায় রাখে না উকুনে খাবে, এমন ভাবে রাখে। যার শরীরে সে ফুলের টোকাও লাগতে দেয় না, তাকে আজ এই অবস্থায় দেখে আদিত্যের কলিজা ছিঁড়ে যাচ্ছে। আদিত্য আবার নূরের দিকে তাকালে নূর লোকগুলোর দিকে আঙ্গুল তুলে দেখিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো,
ওরা ওরা আমাকে অতিরিক্ত কান্নার জন্য নূর ঠিকমতো কথাও বলতে পারছে না। আদিত্য দুই হাতে নূরের মুখটা আঁকলে ধরে আদুরে গলায় বলল, হুশ, আর কাঁদে না সোনা পাখি। দেখো আমি এসে গেছি না, তোমার হিরো এসে গেছে। আর কোনো ভয় নেই, আর কেউ আমার অ্যাঞ্জেলকে কিছু করতে পারবে না। তুমি এবার শান্ত হও সোনা। আদিত্যের কথায় নূরের কান্নার মাত্রাটা একটু কমে এলো। তখনই নীলা বাসায় চলে এলো। নূরের এই অবস্থা দেখে নীলা দৌড়ে গেল নূরের কাছে। নূরের কি হয়েছে বারবার তাই জিজ্ঞেস করতে লাগলো। আদিত্য নীলাকে বলল, তুমি একটু ওকে ভেতরে নিয়ে যাও, আমি তোমাকে পরে সব বলছি। নীলা মাথা চাকিয়ে নূরকে ধরে আস্তে আস্তে উপরে নিয়ে যেতে লাগলো। নূর ঠিকমতো হাঁটতেও পারছে না, নীলাকে ধরে কোনো রকমে হেঁটে যাচ্ছে। এটা দেখে আদিত্য চোখ বন্ধ করে নিল। ও যে আর দেখতে পারছে না। নূর চলে যেতেই আদিত্য ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর লোকগুলোর দিকে অগ্নি চোখে তাকালো। চোখ দিয়ে আগ্নেয়গিরির লাভা গলে পড়ছে। চোয়াল শক্ত হয়ে কপালের রগ ফুলে যেন চামড়া ফেটে বের হয়ে আসবে। আদিত্য হাতের মুঠো শক্ত করে লোকগুলোর কাছে এগিয়ে আসলো। আদিত্যের এমন ভয়ানক রূপ দেখে লোকগুলো ভয় থরথর করে কাঁপছে। শরীফা বেগমেরও ভয়ে অবস্থা খারাপ। আদিত্য ওদের সামনে এসে চোয়াল শক্ত করে বলল, ওর গায়ে হাত তুলেছে কে? লোকগুলো শুধু ভয়ে থরথর করে কাঁপছে, কেউ কিছুই বলছে না। আদিত্য উচ্চস্বরে বলে উঠল, আমি জানতে চাই কে নূরের গায়ে হাত তুলেছে। এরই মধ্যে বিহান সার্ভেন্টদের রুমের দরজা খুলে দিয়েছে। তাই মিনু আন্টি নূরকে চর দেওয়া লোকটার দিকে হাত তুলে দেখিয়ে বলল, আদি বাবা, এই লোকটা বৌমনিরে মারছে। মিনু আন্টির ইশারা অনুযায়ী আদিত্য ওই লোকটার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। এক হাত দিয়ে লোকটার কলার টেনে নাক বরাবর একটা ঘুষি মেরে দিল। লোকটা ছিটকে নিচে পড়ে গেল। আদিত্য নিচে বসে লোকটার হাত ধরে বলে উঠল, তুই মেরেছিস? কোন হাত দিয়ে মেরেছিস বল? এই হাত দিয়ে? এই হাত দিয়ে আমার কলিজায় হাত দিয়েছিস তুই? তোর কলিজাটা বের করে দেখতে হবে। এত সাহস কি করে হলো তোর কলিজায়? লোকটা কেঁদে দিয়ে আকুতি মিনতি করে বলল, ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দিন, আর কখনো এমন হবে না। আর কখনো এমন হওয়ার জন্য তোর হাতটাই থাকবে না। কথাটা বলেই আদিত্য ব্লেজারের পিছন থেকে একটা ধারালো চাকু বের করলো। লোকটার হাতের পাঞ্জা ফ্লোরে চেপে ধরে এলোপাথারি ভাবে চাকু দিয়ে হাতে কোপাতে লাগলো। লোকটা গগন বিদারী আর্তনাদ করে উঠল, কিন্তু আদিত্য থামলো না। ও আজ একটা হিংস্র পশুর মতো করছে। শরীফা বেগম আরো বেশি ভয় কুঁকড়ে যাচ্ছে। সে যে আজ রাগের বশে অনেক বড় একটা বোকামি করে ফেলেছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আদিত্য না জানি তার সাথে কি করে। আদিত্য এবার উঠে দাঁড়িয়ে বাকি লোকগুলোকেও ইচ্ছে মতো মারতে লাগলো। মারতে মারতে সবগুলোকে প্রায় আধমরা করে ফেলেছে। আদিত্যের মাথায় আজ রক্ত উঠে গেছে। বিহান অনেক ঘাবড়ে গেল। আদিত্যকে সে এর আগে কখনো এতটা হিংস্র হতে দেখেনি। আদিত্যকে এভাবে ওর নিজেরও ভয় লাগছে। আদিত্য সবাইকে মারা শেষে গান বের করে সবগুলোকে শুট করতে নিলেই বিহান দৌড়ে এসে ওকে থামিয়ে দিয়ে বলল, বহুত হয়েছে, থাম। ওগো কি দোষ? দোষ তো অন্য কারোর, যে ওগো এইখানে আনছে। ওরা তো খালি পেয়াদা, আসল মাস্টার মাইন্ড তো অন্য কেউ। কথাটা বলে বিহান শরীফা বেগমের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আদিত্য এবার লোকগুলোকে ছেড়ে দিয়ে শরীফা বেগমের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। শরীফা ভয় পেয়ে আমতা আমতা করে বলল, দেখ আদিত্য, আমি তোমার ভালোর কথা ভেবেই এসব করেছি। নূরকে মেন্টাল অ্যাসাইলাম পাঠাইলে সবচেয়ে ভালো হবে, ওখানে পাগলদের। শরীফা বেগম কথা শেষ করার আগেই আদিত্য বাড়ি কাঁপানো এক হুঙ্কার দিয়ে উঠল। মিসেস রহমান। আদিত্যের হুঙ্কারে শরীফা বেগমের অন্তরাত্মা কেঁপে উঠল। এই প্রথম আদিত্য চাচি না বলে নাম ধরে ডাকল। আদিত্য ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি কি ভুলে গেছেন এই আদিত্য কি জিনিস, কি কি করার ক্ষমতা রাখি আমি? তারপরও এমন একটা কাজ করতে আপনার কলিজা কাঁপলো না? একবারও ভাবলেন না এই আদিত্য জানতে পারলে কি হবে? শরীফা বেগম আবারও একটু সাহস জুগিয়ে বলতে লাগলো, আমি যা করেছি তা তোমার ভালোর জন্য। শরীফা বেগমের কথা শেষ হওয়ার আগেই আদিত্য ওর সামনে থাকা টি টেবিলে সজোরে একটা লাথি মেরে দিয়ে অত্যন্ত রাগী কণ্ঠে বলল, টু হেল উইথ ইয়োর ভালো। আপনি কি ভাবেন আমি কিছুই বুঝি না? আমি সবই বুঝি মিসেস রহমান। আমার রেসপেক্টকে আমার বোকামি ভাবার ভুল করবেন না। আপনি আমার কত ভালো চান আমি তা ভালো করেই জানি। আমি সব বুঝেও চুপ করে থাকি কেন জানেন?
কারণ আপনি আমার চাচার স্ত্রী, তাই আপনি আবির আর আয়াতের মা, তাই আমি সব বুঝেও চুপচাপ থাকি, আপনাকে যথেষ্ট সম্মান করার চেষ্টা করি। তবে আজকে আপনার কাজে আপনি আমার মন থেকে সবকিছু মুছে দিতে বাধ্য করেছেন। আজকে আপনি আমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছেন, আমার কলিজায় হাত দিয়েছেন আপনি। আপনাকে আমি আগেই বলেছিলাম আমাকে যা খুশি তাই করুন, আমি চুপচাপ মেনে নিব, কিন্তু আমার নূরের গায়ে হালকা টোকাও আমি বরদাস্ত করব না। আপনি আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছেন। সত্যি আপনার মতো এমন জঘন্য মহিলা আমি এই দুনিয়াতে আর দেখিনি। এর আগে আমি আমার শেষ ধৈর্যটুকু হারিয়ে ফেলি। আপনি চলে যান এখান থেকে, না হলে হয়তো আমার হাতে আজ গুনাহ হয়ে যাবে। আমি আবির আর আয়াতকে এতিম করতে চাই না, তাই আপনি আপনার এই কুৎসিত চেহারা নিয়ে চলে যান আমার সামনে থেকে। আর কখনো যেন আপনাকে আমার বাড়ি বা নূরের ত্রিসীমানায় না দেখি, তাহলে সেদিন আর নিজের শেষ ধৈর্যটুকু রাখতে পারবো না। কথাটা মনে রাখবেন। যান, চলে যান এখান থেকে। আই সেড গেট আউট অফ মাই হাউস। আদিত্যের চিল্লানিতে শরীফা বেগম আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল। শরীফা বেগম চলে যেতেই আদিত্যর আগে চিৎকার করে সব জিনিসপত্র আছাড় মেরে ভাঙতে লাগলো। নিজের সব রাগ এই বেজান জিনিসগুলোর উপর ঢালতে লাগলো। বিহান দৌড়ে এসে আদিত্যকে চাপড়ে ধরে ওকে শান্ত করতে লাগলো। আদিত্য একসময় ফ্লোরে হাঁটু কেড়ে বসে আহত কণ্ঠে বলল,